যে তরুণ পরিষ্কার গ্লাসে সামান্য ময়লা দেখলেই ধুয়ে নিতেন, সেই তাঁবুর ভেতর যুদ্ধ জীবনে অভ্যস্ত হন শুকনো রুটি আর ডাল দিয়ে। তোমরা কিছুই স্বীকার করবে না, আমি কিছুই বলিনি। পঞ্চাশ বছরেরও বেশি সময় কেটে গেলেও কিছু গল্প সময়ের সীমানা পেরিয়ে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। শহীদ শাফি ইমাম রুমি এবং তার মা শহীদ জননী জাহানারা ইমামের গল্প তেমনই এক আখ্যান। এটি কেবল মুক্তিযুদ্ধে এক তরুণের আত্মত্যাগ নয়, এটি একই সঙ্গে এক মায়ের দীর্ঘ লড়াই এবং এক জাতির চেতনার অংশ হয়ে ওঠার ইতিহাস। সাম্প্রতিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের দিনগুলোতে নতুন প্রজন্ম যখন রাজপথে নেমেছে, তখন রুমির অসমাপ্ত যুদ্ধের স্মৃতি আবারও সামনে চলে আসে। শহীদ জননী জাহানারা ইমামের স্মৃতিচারণে আছে একাত্তরের তেমনই এক দৃশ্য। তিনি ছেলেকে বলেছিলেন, কতদিন পর তোকে দেখছি, আবার কখন কতদিন পর দেখব জানি না, আমার সামনেই সিগারেটটা খা। যে মাকে একাত্তরের তরুণ গেরিলারা ভয় পেতেন, সেই তিনি ছেলের ধূমপানের মতো অভ্যাসকেও মেনে নিয়েছিলেন, কারণ প্রতিবার বিদায়ের বেলায় লুকিয়েছিল হয়তো চিরবিদায়ের আশঙ্কা। রুমি ছিলেন মেধাবী ছাত্র, আমেরিকার ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ার সুযোগও পেয়েছিলেন, কিন্তু স্বাধীনতার যুদ্ধ তাকে টেনে আনে রণাঙ্গনে। যে তরুণ পরিষ্কার গ্লাসে সামান্য ময়লা দেখলেই ধুয়ে নিতেন, সেই তাঁবুর ভেতর যুদ্ধ জীবনে অভ্যস্ত হন শুকনো রুটি আর ডাল দিয়ে। মায়ের কাছে তার আবদার ছিল একটাই, একটা ভালো সিগারেট বক্স, যাতে নদীতে ঝাঁপ দিলেও সেগুলো ভিজে না যায়। ঢাকায় জাহানারা ইমামের বাসায় গভীর রাতে হানা দেয় পাকিস্তানি সেনারা। ক্যাপ্টেন কাইয়ুম নামের এক তরুণ অফিসার প্রথমেই প্রশ্ন করলেন, তোমার ছেলেদের নাম কি? সেই রাতেই রুমি, তার বাবা শরীফ ইমাম এবং ভাই জামিকে ধরে নিয়ে যাওয়া হয়। যাওয়ার আগে ফিসফিস করে রুমি বাবাকে বলে যান, তোমরা কিছুই স্বীকার করবে না, আমি কিছুই বলিনি। অমানসিক নির্যাতনের পর শরীফ ইমাম এবং জামিকে মুক্তি দেওয়া হয়, কিন্তু রুমি আর কখনো ফেরত আসেনি। ছেলেকে হারিয়ে জাহানারা ইমাম থেমে যাননি, তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মা। তার লেখা একাত্তরের দিনগুলি কেবল একটি দিনলিপি নয়, এটি মুক্তিযুদ্ধের এক দলিল। সেখানে আছে এক মায়ের বেদনার পাশাপাশি গেরিলা অভিযানের কাহিনী, অবরুদ্ধ ঢাকার ছবি, সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। স্বাধীনতার পর যখন যুদ্ধাপরাধীরা পুনর্বাসিত হতে শুরু করে, তখনও তিনি নীরব থাকেননি। 1992 সালে তার নেতৃত্বে গঠিত হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। তার উদ্যোগেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রতীকী গণ আদালতের মাধ্যমে গোলাম আজমের বিচার অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। 2024 সালের গণ অভ্যুত্থান আবারও মনে করিয়ে দিয়েছে, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের সেই চেতনাই এখনও জীবিত। যে মুক্তির জন্য রুমি জীবন দিয়েছিলেন, সেই মুক্তির আকাঙ্ক্ষা আজও তরুণদের রক্তে প্রবাহিত। আজকের প্রজন্ম যখন রাজপথে নামে, তখন তাদের ভেতরেই যেন রুমির প্রতিচ্ছবি দেখা যায়। রুমি ভাগ্যবান ছিলেন, কারণ তিনি জাহানারা ইমামের মতো এক মাকে পেয়েছিলেন। আর আমরা ভাগ্যবান, কারণ আমাদের ইতিহাসে আছেন রুমির মতো এক বীর এবং জাহানারা ইমামের মতো এক পথপ্রদর্শক। রুমির হারিয়ে যাওয়ার দিনটি তাই শুধুমাত্র শোকের নয়, এটি নতুন শপথ নেওয়ার দিন। যতদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর থাকবে, ততদিন রুমিও বেঁচে থাকবেন আমাদের ভেতরে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।